Kids and students, how are you? This is Shumant Adhikari welcoming all of you to my channel English Educate. আজ তোমাদের একটু ভিন্ন স্বাদের কবিতা পড়ে শোনাবো। কবিতাটা অবশ্যই সিলেবাস অন্তর্ভুক্ত বর্তমানে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার যারা পড়াশোনা করছো তাদের পক্ষে খুবই হেল্পফুল। গ্লিম্পিস যে বইটা আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জেনারেলদের সেমিস্টারে ইংলিশ কম্পালসারি পরীক্ষায়, সেই গ্লিম্পিস বইয়ের কবিতা এটা 4 নাম্বার কবিতাটা। আমি কবিতাটা তোমাদের বিশেষ করে শোনানোর জন্যই, তোমাদের বোঝার জন্য আমি কবিতাটা পড়ব। কবিতাটা খুব ভালোভাবে তোমাদেরকে অ্যানালাইজ করে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং তাছাড়াও আরও যারা আছো আমার সাবস্ক্রিপশানে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রিপশানে আছো, তার পক্ষেও খুব সুবিধা হবে, তাদের ভালো লাগবে কবিতাটা। আই হোপ তাদের খুব ভালো লাগবে। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটার যে হেডিংটা, যে টাইটেলটা, সেটা হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। পোয়েট হচ্ছে এমিলি ডিকিনসন। পোয়েট এমিলি ডিকিনসন। The poet is an American born poet. Obviously, she was a female poet. এমিলি ডিকিনসনের প্রায় প্রত্যেকটা কবিতা যদি আমরা বলতে যাই, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নিই, যারা সেকেন্ড সেমিস্টারে আছো তারা অবশ্যই যদি কবিতাটা শুনতে চাও, কবিতাটা বুঝতে চাও ভালো করে, তোমরা কিন্তু গ্লিম্পিসটা খুলে নাও, টেক্সটটা খুলে নাও। গ্লিম্পিসের 17 পেজে আছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। তা যেটা আমার বলার, যেটা আমি বলছিলাম, তোমরা খুলে নাও বইটা, পেজটা। ততক্ষণ আমি একটু কবির সম্বন্ধে একটুখানি বলে নিই আমি। ডিকিনসন was a truly American poet belonging to a Puritan family. পিউরিটান কাদের বলা হয়? যাদের বলা হয় তাদেরই, যারা কিনা ওই ক্রিশ্চিয়ান রিলিজিয়ান্সটাকে খুব ট্রুলি ইন কোর অফ হার্ট দিয়ে তারা ওবে করে, তারা হচ্ছে পিউরিটান। পিউরিটান ফ্যামিলি হওয়ার কারণে ফুললি ফেইথ ইন গড যেটা বলা হয়, সেটা কিন্তু এমিলি ডিকিনসনের ছিল। এবং প্রত্যেকটা কবিতাই প্রত্যেকটা কবিতার মধ্যে তার কিন্তু ডেথ, স্যালভেশন, এই কথাগুলো জড়িয়ে ছিল বেশ। ডেথ মানে মৃত্যু, স্যালভেশন মানে মুক্তি, অ্যান্ড ধরা যেতে পারে ইটার্নিটি। মানে ডিকিনসন বা পিউরিটান গোত্রীয় যারা আছে তারা কিন্তু এটা বিশ্বাস করে যে মৃত্যু মানে হচ্ছে মুক্তি, এবং মুক্তি মানে হচ্ছে অমরত্বের পথে এগিয়ে যাওয়া। ঠিক আছে? তা সেরকমই ভাবগোত্রীয় কবিতা কিন্তু এমিলি ডিকিনসন লিখতেন। এবং তার এই যে কবিতাটা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, মানেটা হলো আমি মৃত্যুর জন্য অপেক্ষা না করে থাকতে পারিনি। মানে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারিনি আর কি। মানে আরো যদি ভালো করে বলতে চাই, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, আমি মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকতে পারিনি। মানে সোজাসুজিভাবে বললে এরকম দাঁড়ায় লাইনটা, যে কবি মৃত্যুকে দারুণভাবে চাইছে। মানে কেননা আমি মৃত্যুকে আহ্বান করছি, যদি সোজাসুজিভাবে কবি বলতেন লাইনটা এরকমই দাঁড়াতো। কবিতার মানটা, কবিতার যে হেডিংটা বা টাইটেলটা যেটা বলা হয়, সেটা কিন্তু এরকমই দাঁড়াতো। যাই হোক, আমি বেশি দেরি করবো না, আমি সোজাসুজি টেক্সটেই শুরু করি, টেক্সটটা পড়া। সবাই একটু মন দিয়ে শোনো, আশা করি ভালো লাগবে, এবং শেষ পর্যন্ত শোনো। আমি আরেকটা লাইন একটুখানি বলে নিই। 4 লাইন মানে কিন্তু কোয়াট্রেন বলে, তাহলে আমাদের কবিতার কিন্তু 6টা কোয়াট্রেন আছে। মানে 4 ছক 24টা লাইন আছে। একটু মন দিয়ে শুনবে, একটু ভালো করে শুনবে, আশা করি সবার কিন্তু ভালো লাগবে। এবং বিশেষ করে যারা সেকেন্ড সেমিস্টারে আছো, বারবার করে বলছি, তোমরা কিন্তু টেক্সটটা ফলো করবে আমি যখন পড়বো। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, আমি মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকতে পারিনি। হি কাইন্ডলি স্টপড ফর মি,
সে আমার জন্য খুব দয়া করে থেমেছিল। সে মানে কে? মৃত্যু। মানে এখানে মৃত্যুকে কিন্তু পার্সনিফাই করছে, একটা ব্যক্তিত্ব আরোপ করছে মৃত্যুকে। ঠিক আছে, আমি মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকতে পারিনি, কেননা সে আমার জন্য থেমে গেছিল। দ্য ক্যারেজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলফস অ্যান্ড ইমমর্টালিটি। ক্যারেজ মানে কি? যেটা আমরা রথ বলি, মানে যেটা আমরা সাধারণত রথ বলে চিনি, একটা দুটো ঘোড়া টানছে, চার চাকার একটা গাড়ি, সেটা এগিয়ে চলছে, ঘোড়া টকবগিয়ে ছুটে নিয়ে যাচ্ছে ঘোড়া রথটাকে। আর সেরকমই একটা চিত্র তোমরা মনে মনে ধরে নাও ক্যারেজটা। হ্যাঁ, দ্য ক্যারেজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলফস অ্যান্ড ইমমর্টালিটি। সেই রথটা নিয়ে আসলো, সেই রথটা নিয়ে এসে কি করলো? আমাদেরকে শুধু নিয়ে গেল অমরত্বের পথে। ইমমর্টালিটি মানে অমরত্ব, মানে ওই যেটা তোমাদেরকে প্রথমেই বলছিলাম আমি, যে এখানে কিন্তু অমরত্বর যে ব্যাপারটা, মৃত্যুর পরে অমরত্ব, ইটার্নিটির পথে আমরা যাই, সেটা কিন্তু কবি পুরোপুরিভাবে বিশ্বাস করে এবং পিউরিটানসরাই বিশ্বাস করে। সেই জন্যই কবি বিশ্বাস করেন। তা সেই রথে করে কবিকে ইটার্নিটির পথে নিয়ে যাচ্ছে, ইমমর্টালিটির পথে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু কবি বলছেন। সেকেন্ড কোয়ার্টারে আসে, উই স্লোলি ড্রোভ। আমরা খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। হি নিউ নো হেস্ট। তার কোনো তাড়া ছিল না। অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে। এবং আমাকে রেখে যেতে হয়েছিল মাই লেবার অ্যান্ড মাই লিজায়ার টু। লেবার মানে কি? শ্রম। কি শ্রম? লাইফ স্প্যান। আমরা টোটাল লাইফ ডিউরেশনে যে সময়টাকে স্পেন্ড করি সেটাই কিন্তু লেবার। মানে লেবার এবং লিজায়ার তাতে দুটোই থাকে। লেবার মানে শ্রম, আর লিজায়ার মানে হচ্ছে অবসর, অবসর সময় বা আমাদের শখ, আমাদের ভালো লাগার সময়টাকে যেভাবে কাটাই সেটাকে লিজায়ার বলা যায়। তা আমরা জীবনকালে কি করি? দুটো কাজ করি। একটা হচ্ছে আমরা পরিশ্রম করি এবং আর একটা হচ্ছে কি আমরা আনন্দ করি। তাই লেবার মানে সেই পরিশ্রম আর লেজার মানে সেই আনন্দ। তাহলে কি হচ্ছে? আমাদেরকে রেখে যেতে হচ্ছে আমার সেই পরিশ্রম এবং আমার আনন্দকে, ফর হিজ সিভিলিটি। এখানেও কিন্তু দেখবে হিজ কিন্তু এইচটাকে কিন্তু ক্যাপিটাল কেন করা হয়েছে? কারণ কিন্তু মৃত্যুকে পার্সনিফাই করা হয়েছে। ফর হিজ সিভিলিটি। সিভিলিটি মানে কি? তার পোলাইটনেস, তার নম্রতা। ঠিক আছে, তার নম্রতা এবং ভদ্রতা। তাহলে তার নম্রতা এবং ভদ্রতার উপরে ভর করে আমি রথে চড়ে বসলাম এবং তার কোনো তাড়া ছিল না মৃত্যুকে আমাকে নিয়ে যাওয়ার, এবং আমাকে রেখে যেতে হলো কোথায়? রেখে যেতে হলো পৃথিবীতে। পৃথিবীতে রেখে যেতে হলো আমার পরিশ্রম এবং আমার অবসর সময়কে, আমার আনন্দকে। উই পাস্ট দ্য স্কুল হোয়ার চিলড্রেন স্ট্রভ অ্যাট রিসেস। আমরা সেই স্কুলকে পার করে গেলাম যেখানে শিশুরা ঘুরে বেড়ায়, খেলা করে বেড়ায়। একটা রিসেস। রিসেস মানে কি? ছুটির সময় বা টিফিন বিরতির সময়। ঠিক আছে, রিসেস মানে টিফিন বিরতির সময় বা ছুটির সময়। টিফিন বিরতির সময়টাকেই বেটার বলা যেতে পারে। তা সেই টিফিন বিরতির সময় শিশুরা যেখানে খেলা করে, সেই যে স্কুলটার যেখানে খেলা করে তার পাশ দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম। উই পাস্ট দ্য ফিল্ডস অফ গেজিং গ্রেন। আমরা পার করে যাচ্ছিলাম সেই দোদুল্যমান শস্যের মাঠকে। ঠিক আছে, দুলতে থাকা শস্য, সেই শস্যের যে মাঠ, সেই মাঠকে অতিক্রম করে আমরা যাচ্ছিলাম। উই পাস্ট দ্য সেটিং সান। আমরা চলে যাচ্ছিলাম অস্তগামী সূর্যকে পার করে। ঠিক আছে, এখানে তিনটে জিনিস কিন্তু বুঝতে হবে। তিনটে জিনিস কি? তিনটে জায়গা কবি বলল। কি কি বলল? যে সেই স্কুলটা যেখানে শিশুরা খেলা করছে, মানে কবির ওন লোকালিটি, কবির ওন সারাউন্ডিং। ঠিক আছে, কবি সেটাকে প্রথমে ক্রস করলো। তারপরে কি ক্রস করলো? সেই গেজিং গ্রেনের ফিল্ডসটাকে। ঠিক আছে, মানে তার ওন লোকালিটি ছাড়িয়ে সে এবার কিন্তু নেচারকে ক্রস করার চেষ্টা, মানে নেচারকে ক্রস করছে। ঠিক আছে, তার নেচারকে, তার যে চারপাশের যে লোকালিটি সেটাকে ক্রস করছে। তারপরে ক্রস করে যাচ্ছে কি? সেটিং সান, মানে হচ্ছে অস্তগামী সূর্য। মানে বলা যেতে পারে আর্থলি অ্যাবর্ড, মানে তার পার্থিব বাসস্থানকে কিন্তু ক্রস করছে। কারণ কি? কারণ সেটিং সান আমরা পৃথিবীটাকেই দেখতে পাই, পৃথিবী থেকেই আমরা দেখতে পাই সেটিং সান। মানে সান তো সেট হয় না, তা আমাদের কাছে সান কখন সেট হয়? যখন সেটা হরাইজন পার করে যায়।
ঠিক আছে? তো এখানে কিন্তু সেই হরাইজন পার করে চলে যাচ্ছে, মানে আর্থলি অ্যাবর্ড ছেড়ে কিন্তু কবি ডিকিনসন চলে যাচ্ছে, সেটাই বোঝাচ্ছে। অর রেদার হি পাস্ট আস, অথবা বরং এটা বলা যেতে পারে সে আমাদেরকে ছেড়ে চলে গেল। আস মানে কি? এখানে আস মানে হচ্ছে কবির সেই ওন সারাউন্ডিংস, ওন লোকালিটিস কে বোঝাচ্ছে। ঠিক আছে? বলছে যে অথবা এটা বলা যেতে পারে যে মৃত্যু আমাদেরকে রেখে দিয়ে সে কিন্তু চলে গেল। কাকে নিয়ে চলে গেল? কবিকে নিয়ে চলে গেল। কবি বলতে চাইছে যে আমার নিজের এলাকাকে ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম। বা প্রকারান্তরে এটা ধরে রেখা যেতে পারে যে কবি বলতে চাইছে যে তার যে হিউম্যান বডি সেটাকে কিন্তু রেখে দিয়ে চলে যাচ্ছে এবং তার সোলটাকে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? দ্য ডিউস ড্রিউ কুইভারিং। ডিউস মানে কি? শিশির। যে শিশিরগুলো, সেই শিশিরগুলো কিন্তু সেই ঘাট মানে শস্যের ওপরে সেগুলো কাঁপছে। অ্যান্ড চিল ফর অনলি গসেমার, এবং আমার যেন একটু ঠান্ডা লাগছে। ফর অনলি গসেমার মাই গাউন মাই টিপেট অনলি টিউলি। ঠিক আছে? এবং কি হচ্ছে? ফর অনলি গসেমার, কেননা আমার সামনে দেখতে পাচ্ছি আমি গসেমার। গসেমার মানে মাকড়সার জাল ধরা যেতে পারে। হ্যাঁ, মাকড়সার জালই ধরো, গসেমার মানে মাকড়সার জাল। তাহলে মাকড়সার জাল কথাটাকে কবি কেন ব্যবহার করলো? কবি সামনেতে, কবি তো আর্থলি অ্যাবর্ডটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তা আর্থলি অ্যাবর্ডটাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরে তার সামনে যে ইটার্নিটির রাস্তাটা, সেটা সেমি ট্রান্সপারেন্ট, মানে পুরোপুরি ট্রান্সপারেন্ট নয়, যে তার ওই পারে গিয়ে কি আছে সে কিন্তু দেখতে পাচ্ছে না, সেটা তার কাছে সেমি ট্রান্সপারেন্ট। তাই সে মাকড়সার জালের সামনে আমরা কি হই? মাকড়সার জালের সামনে কিন্তু আমরা একটু আবছা দেখতে পাই। ঠিক আছে? তা কবির কাছে সেই সামনের ইটার্নিটির ওয়েটা সেমি ট্রান্সপারেন্ট, একটা গসেমারের মতন। গসেমার সামনে তার কাছে মনে হচ্ছে তার সামনে গসেমার পড়েছে। তাই বলছে দ্য ডিউস ড্রিউ কুইভারিং অ্যান্ড চিল ফর অনলি গসেমার, মানে শিশির বিন্দুর, যার জন্য তার একটু শিশির বিন্দুর কাঁপে, মানে যেহেতু কাঁপছে সেহেতু তার মধ্যে একটা হালকা শিহরণ অনুভব হচ্ছে। ফর অনলি গসেমার, কেননা সেখানে ছিল একটা মাকড়সার জাল। মাই গাউন, কবির পোশাকের কথা বলছে এবার। আমি পরেছিলাম একটা গাউন। মাই টিপেট, টিপেট মানে স্কার্ফ, যেটা মেয়েরা পরে জেনারেলি নেকের মানে নেকটাকে রাউন্ড করে যেটা তারা পরে সেটাকে স্কার্ফ বলে। মাই টিপেট, ঠিক আছে? আমার টিপেট ছিল অনলি টুলে, এবং সেটা ছিল একটা সিল্কের ওড়না জাতীয়। ঠিক আছে? মানে কবি পরেছিল কি ড্রেস হিসাবে, মানে তার অ্যাপারেল হিসেবে ছিল কি? অ্যাপারেল হিসেবে ছিল, অ্যাপারেল মানে পোশাক, গাউন ছিল, একটা স্কার্ফ ছিল এবং একটা ওড়না ছিল। ঠিক আছে? এটা কিন্তু কবির ড্রেস ছিল, এবং সে তার বর্ণনাও দিচ্ছে সে কিভাবে তার মানে আর্থলি অ্যাবর্ডটাকে ছেড়ে চলে যাচ্ছে আর কি। তার তখন আর্থলি অ্যাবর্ডটা যখন ছেড়ে চলে যাচ্ছে তখন তার হিউম্যান বডিটা কেমন ছিল, কেমন পোশাকে আবৃত ছিল, সেটা কিন্তু বলে দিচ্ছে। উই পজড বিফোর এ হাউস দ্যাট সিমড। এবারে কিন্তু কবি আসল জায়গাতে ঢুকছে। কোথায়? না ইটার্নিটি রয়ে কবে গসেমার কিন্তু সে ক্রস করে চলে এসছে। এবার গসেমার ক্রস করে এবার কিন্তু একটা বাড়ির সামনে এসে পৌঁছেছে। দ্যাট সিমড এ সুয়েলিং অফ দ্য গ্রাউন্ড, যেটা মনে হচ্ছে একটা একটা ফাঁকা জায়গা, মাটির নিচে একটা ফাঁকা জায়গা, বেশ তার সামনে বাড়ি, মানে সেটাই যেন তার বাড়ি এরকম মনে হচ্ছে। সেই বাড়িটার সামনে এসে পৌঁছেছে, যে বাড়িটা মনে হচ্ছে যে ভিতরে পুরো ফাঁকা একটা জায়গা, মাটির নিচে এরকম একটা জায়গার সামনে সে পৌঁছেছে। দ্য রুফ ওয়াজ স্কার্সলি ভিজিবল, যার ছাদটাকে কিন্তু দেখাই যাচ্ছে না, যে কোথায় তার ছাদ। একটা বাড়ি সামনে পৌঁছেছে, এটা সামনে বোঝা যাচ্ছে যে ক্যারেজটাকে ড্রন করে নিয়ে এসে একটা বাড়ির সামনে নিয়ে এসছে, যে বাড়িটার ভিতরে বোঝা যাচ্ছে যে মাটির ভিতরে পুরো ফাঁকা, কিন্তু বাড়ির ছাদটাকে কিন্তু দেখা যাচ্ছে না। দ্য কর্নিশ ইন দ্য গ্রাউন্ড, এবং বোঝা যাচ্ছে যে কার্নিশটা কিন্তু সেই গ্রাউন্ডে গিয়েই ঠেকেছে। মানে বাড়িটা এতটাই ছোট যে কার্নিশ, কার্নিশ মানে হচ্ছে ছাদটার নিচে যেটা থাকে, মানে যেটাকে আমরা সিলিং বলি আর কি। মানে ছাদের নিচের অংশটা, ঘরের নিচের অংশটাকে সিলিং বলে, সেই সিলিংটাকে কার্নিশ বলা হয়। ঠিক আছে? সেই কার্নিশ
ইন দ্য গ্রাউন্ড, যেটা মাটিতে এসে ঠেকেছে। মানে আমরা বুঝতে পারছি, আমরা কিছুটা হলেও হয়তো তোমরা বুঝতে পারছো যে কিসের কথা বলছে, কোন বাড়ির কথা বলছে। অ্যাকচুয়ালি ইট ইজ এ গ্রেভ, এটা একটা কবর। হ্যাঁ, কবরের কি হয়, কবর একটা ছোট্ট একটা মাটির নিচে ফাঁকা জায়গা, যার কিন্তু কোনো কার্নিস থাকে না, যার কোনো রুফ থাকে না, শুধুমাত্র একটা গ্রাউন্ড থাকে এবং একটা ফাঁকা মাটির ভিতরে জায়গা। তা সেই জায়গাটার কথাই কিন্তু কবি বলছে, যে জায়গাটাতে কবি এসে পৌঁছেছে। সিন্স দেন ইট ইস সেঞ্চুরিজ অ্যান্ড ইয়েট, বলছে তখন থেকেই অনেক শতাব্দী ধরে, অ্যান্ড ইয়েট এবং এখনো, ফিলস শর্টার দ্যান দ্য ডে, মনে হচ্ছে যে এটা একদিন বোধহয় সময়। মানে কবি অনেক শতাব্দী সেই গ্রেভের নিচে শুয়ে আছে। কবি ইমাজিন করছে, কবি ইমাজিন করছে যে সে অনেক শতাব্দী ধরে সেই গ্রেভের নিচে শুয়ে থাকার পর তার এই ফিলিংসটা হচ্ছে যে এটা বোধহয় একদিন মাত্র অতিবাহিত করেছে সে। আই ফার্স্ট সারমাইজড মানে গেজড, আমি প্রথমে অনুমান করেছিলাম দ্য হর্স হেডস ওয়ার টুয়ার্ডস ইটার্নিটি, যে আমার এই যে ক্যারেজ, আমি প্রথমেই বলেছিলাম যে ক্যারেজটাকে টানে হচ্ছে ঘোড়া জাতীয় কোনো পশু, ঘোড়াই ধরো। তা সেই ঘোড়া যখন তাকে আনতে গেছিল ক্যারেজটাকে ছুটিয়ে নিয়ে, তখন কিন্তু সে নিয়ে আসার জন্য কোনো কিন্তু ব্যস্ততা দেখায়নি, তাকে খুব ধীরে ধীরে নিয়ে এসেছিল, নিয়ে এসে কিন্তু এখানে তাকে শায়িত করে রেখেছিল অনেক শতাব্দী ধরে। তারপরে কিন্তু সে অনেক শতাব্দীর পরেও কিন্তু যেহেতু সে সেখানে শুয়েই আছে কবরের মধ্যে, তার কিন্তু মনে হচ্ছে না যেটা অনেক শতাব্দী গেছে, তার মনে হচ্ছে শুধুমাত্র একটা দিন গেছে। এবং তখন সে ইমাজিন করছে যে যখন তাকে নিয়ে আসতে গেছিল সেই দিনটার কথা, যে সেই তার ঘোড়ার যে মুখটা ছিল, সেই মুখটা টুয়ার্ডস ইটার্নিটি, সে ভেবেছিল বোধহয় অমরত্বের দিকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কবি একটু একটু আয়রনি দিল, একটু শ্লেষ করলো। মানে আমরা কিছুটা বলা যেতে পারে তার পিউরিটান যে ভাবনা, তাতেও কিন্তু কিছুটা হলেও আঘাত হানলো তার এই কবিতা, তার এই যে শেষ দুটো লাইন, যে হর্সের হেডটা বোধহয় ইটার্নিটির দিকে ছিল, আমি অনুমান করছিলাম। কিন্তু কবি কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছে সে ইটার্নিটি পায়নি। ঠিক আছে, মানে ইটার্নিটি টেস্টটা হয়তো সে ভেবেছিল যে আমার মৃত্যুর পর আমি একটা অন্য জীবন পাবো, আমি একটা অমরত্ব পাবো, একটা ভীষণ আনন্দপূর্ণ জীবন হয়তো আমি উপলব্ধি করতে চলেছি। মানে আমরা তো কেউই জানি না মৃত্যুর পর কি হতে চলেছে, কিন্তু পিউরিটানরা যেহেতু খুব স্ট্রংলি বিলিভ করে যে আমরা বোধ হয় একটা মৃত্যুর পরে ভালো একটা জীবন পেতে চলেছে, অমরত্বের জীবন পেতে চলেছে, সেই জীবন জানি না কতটা ভালো একটা জীবন। কিন্তু কবি কিন্তু তার কিন্তু যে ইমাজিনেশনটা, ইটার্নিটির সম্বন্ধে যে কনসেপশনটা ছিল, সেটা কিন্তু শ্যাটার্ড হয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু শ্যাটার্ড হয়েছে যখন সে গ্রেভের নিচে সেঞ্চুরির পর সেঞ্চুরি থেকে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার বলা যেতে পারে কবি কবিতাটা কেন লিখলো, এটুকু জাস্ট একটাই কথা আমি বলে নিই। কবি কিন্তু অবিবাহিত ছিল এবং তার খুব কাছের একজন মানুষ মারা গেছিল। সেই জন্যই কিন্তু সেই তার দুঃখে খুব মানে দারুণভাবে সে মানে সরব, মানে মোরজড হয়ে পড়ে, এবং সেই মোরজড হয়ে পড়েই কিন্তু সেই লিরিক কবিতাটাগুলো লিখতে শুরু করে। তার মধ্যেই কিন্তু এই কবিতাটা উল্লেখযোগ্যভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সেই জন্যই আমরা লাকিলি পড়তে পারছি দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর লিরিক্যাল পোয়েমসগুলোর মধ্যে আমরা কিন্তু এই একটা পোয়েম আমরা কিন্তু পড়তে পারছি, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। আশা করছি সবার তোমাদের ভালো লাগছে, ভালো লেগেছে কবিতাটা। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলতে পারো, এবং আমি কবিতাটা সম্বন্ধে 2-4 লাইন ডেসক্রিপশন বক্সে লিখে দেব, সেটা কিন্তু তোমরা একটু পড়ে নেবে, তোমাদের উপকার হবে। বিশেষ করে সেই তাদের কথাই বলছি যাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত। চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে
অন্যদের একটু সুবিধা হয়। ঠিক আছে।